আমার কাছে খবর আছে কোনো একজন মন্ত্রী তিনি এই কড়া নিয়মের কথা শুনে দেওয়ালে মাথা ঠুকেছেন। হায় হায় রে, আমার সব গেল, আমার সব গেল। যে আগামীতে আমার মোদিজি কিন্তু আসছেন এবং তার গ্যারান্টি, একদম মোদির গ্যারান্টি তো গ্যারান্টি। এবার জ্ঞানব্যাপী যে আমাদের মন্দির রয়েছে ওটাও কিন্তু উদ্ধার হবে, শ্রীকৃষ্ণের জন্মভূমি উদ্ধার হবে। আবার আজকে কাউন্টিং সম্পর্কে কিছু তথ্য আপনাদের নূতন করে জানাবো বলে এলাম। সবাইকে শ্রদ্ধা জানাই। যে নূতন নূতন কিছু নিয়ম হয়েছে সেই নিয়মগুলো আপনাদের জানা দরকার। প্রথমত, এই কাউন্টিং এজেন্ট কারা কারা হতে পারবে এবার খুব কড়া নিয়ম। কোন রকম কোন সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী যারা কন্ট্রাকচুয়াল লেবার, সরকার থেকে টাকা পায়, যেমন প্যারা টিচার, সিভিক পুলিশ, এরা কিন্তু কাউন্টিং এজেন্ট হতে পারবে না। যদি হয় তাহলে 3 মাসের জেল হবে এবং জরিমানা হবে, তার চাকরিটা যাবে। খুব সাবধান। আপনারা দেখবেন আপনাদের পার্শ্ববর্তী কারা বিশেষ করে তৃণমূলের এজেন্ট হয়ে আসছে, কাউন্টিং এজেন্ট, এগুলো খেয়াল রাখবেন। ওরা ভেবেছিল কিছু জনপ্রতিনিধি ওরা বসাবে, যেমন যারা জেলা পরিষদে রয়েছেন, সেই জেলা পরিষদে যারা জয়লাভ করেছে, বা জেলা পরিষদের কিছু কর্মচারী আছে ওদের, যারা চটি চাটা, যাদের ওরা দুধের গাভী বলে। আমি সব মুসলমান ভাইদের বলছি না, মুসলমান ভাইরা কিন্তু অনেক অনেক বুদ্ধিমান হয়ে গেছে, যে জন্য তারা এবার সিএ লাগু হয়েছে, কিন্তু তার বিরোধিতা তারা করেনি। আমি ধন্যবাদ জানাই আমার নওশাদ সিদ্দিকী ভাইকে, যিনি আমার সতীর্থ, তিনিও এমএলএ, আমিও এমএলএ। আমি তাকে বুঝাতে সক্ষম হয়েছি যে এই সিএতে কোনো মুসলমানদের কোনো ভয় নেই, একজন মুসলমানকেও তাড়াবে না। এই জন্যে টিএমসি থেকে আমার পূর্ব বর্ধমানে যাদের কাউন্টিং এজেন্ট করতে চেয়েছিল, যেমন যারা অঞ্চলে জিতেছে, অঞ্চল প্রধান হয়েছে, কিংবা অঞ্চল সদস্য হয়েছে, কিংবা পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছে, কিংবা জেলা পরিষদে জয়লাভ করেছে, ওরা ভেবেছিল ওদের বসেই আমাদের চমকাবে এবং ধমকাবে। ওটা এবার পারছে না বলেই একজন মন্ত্রী আমার কাছে খবর এসেছে, তিনি দেওয়ালে মাথা টুকেছেন, দেওয়ালে ঘুষি মেরেছেন। কি হলো, কি হলো, সব গেল, সব গেল। এটা আপনারা লক্ষ্য রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, 2 তারিখে আমাদের কাউন্টিং এজেন্ট যারা হবে বিজেপির, তাদের নামের লিস্ট যখন আমরা ডিএম অফিসে দিয়ে দেব, ওখানে কিছু চটি চটা কর্মচারী আছে, যেটা আমি দেখতে পেয়েছি যে তারা কিন্তু সঙ্গে সঙ্গে ওগুলো তৃণমূলের নেতাদের কাছে হোয়াটসঅ্যাপ মাধ্যম ছবি তুলে পাঠিয়ে দেয়। আর কিছু চটি চাটা পুলিশ আছে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে আমাদের কাউন্টিং, ওরা কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে আপনাদের চমকাবে, পুলিশ নিয়ে চমকাবে। চটি চাটা পুলিশ রাত্রিতে যেতে পারে, হারমাদ বাহিনীরা যেতে পারে, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, বারবার বলছি। আমি সব কটাকে দেখে নেব, কারা যায়, শুধু তাদের নামটা লিখে রাখবেন এবং পুলিশের নম্বরটা লিখে রাখবেন, যে কোন পুলিশটা গিয়েছিল, তার মুখটা একটু চিনে রাখতে পারলে ভালো হয়, গোপনে ভিডিও করে রাখতে পারলে আরো ভালো হয়। ওর চাকরি কিভাবে থাকে আমি তা দেখে নেব। আর ওই হারমাদ বাহিনীগুলো বাংলায় কিভাবে টিকে থাকে সেটা আমি দেখে নেব। ওদের বাংলা ছাড়া আমি করব করব করব, কথা দিচ্ছি। আপনারা ভয় পাবেন না। 2 তারিখ বা 3 তারিখ রাত্রিতে ওরা 4টা ওখান থেকে নিয়ে, এটা তো ওখান থেকে বেরোবার কথা না, কিন্তু আমি প্রমাণ পেয়েছি, হাতে নাতে প্রমাণ পেয়েছি। কারণ শর্মিলা সরকার যে ভোটে দাঁড়িয়েছিল, নির্দল প্রার্থী, তার সমস্ত বায়োডাটা, তার ছবি সহ যখন আমি দেখতে পেয়েছি, একসঙ্গে যখন বসেছিলাম, তখন ওই হোয়াটসঅ্যাপের মধ্যে বের করে করে কমপ্লেন করেছিল, এটা আমি দেখতে পেয়েছিলাম। আমি যে একজন কবি এটা ওরা ভুলে গেছে। আমি শুধু রাজনীতিবিদ নই, আমি কিন্তু একজন কবি। আমাদের কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ধর্ম, অধর্ম সমস্ত কিছু নিয়ে আমাদের রাজনীতি নিয়েও প্রশ্ন হয়, আমাদের জবাব দিতে হয়। আমি যখন সাঙ্গান ড্রামা ডিভিশনে
16 বছর ছিলাম, প্রথম অডিশনে কিন্তু আমাকে গাইতে বলেছিল মমতা ব্যানার্জি এবং অটল বিহারী বাজপেয়ী। আমি গিয়েছিলাম, আমি অটল বিহারী বাজপেয়ী হয়েছিলাম, আমার বিপক্ষ কবি মমতা ব্যানার্জি হয়েছিল। এই জন্যে আমি আপনাদের যে কথাগুলো বলছি, নূতন কথাগুলো আপনারা খুব ভালো করে জেনে নেন। তাহলে বুঝে গেলেন কাউন্টিং এজেন্ট কারা হতে পারে। দ্বিতীয় হচ্ছে আপনাদের চমকাতে পারে, ধমকাতে পারে। তৃতীয় হচ্ছে, এটা খুব ভালো করে আপনারা শুনে রাখুন, যে আপনি প্রথম যখন বসবেন, আগে আপনার 17C যে ফর্মটা আপনার কাছে রয়েছে, তখন যে ইভিএমটা আনা হলো আপনার 17C, তাতে যে ইভিএম নম্বরটা লেখা আছে আর যে ইভিএমটা আনা হলো ওই নাম্বারটা ভালো করে মিলাবেন, বুথ নাম্বারটা মিলাবেন যে এই বুথ নাম্বারের এই ইভিএম কি না। আর আগে আমি বলে দিয়েছি যে ওখানে একটা কাগজে সমস্ত দলের যারা যারা উপস্থিত ছিল এজেন্ট, পোলিং এজেন্ট, তাদের কিন্তু সই করা কাগজ আছে। সেখানে দেখবেন শুধু তৃণমূলের সই করা আছে না, আরো আমরা না থাকলেও সিপিএম, কংগ্রেস, বিএসপি তাদের সই করা আছে, এটাও দেখে নেবেন। এইবার যখন ইভিএম নাম্বার মিলে যাবে, মিলে যাওয়ার পরে এইবার গণনা আরম্ভ হবে। সুইচ টিপলে ডিসপ্লেতে কিন্তু দেখাবে কে কত ভোট পেয়েছে। এইবার বিজেপি 530, তৃণমূল 403 এইবার বলবে। সেখানে কিন্তু আপনি এটাও মিলিয়ে নেবেন যে ভোটার সংখ্যা মোট কত, পোলিং হয়েছে কত। আপনার আগেটা দেখতে হবে, আপনার 17C-তে লেখা আছে, ইভিএমেও ঠিক সেইভাবেই লেখা থাকে কাগজে। এইবার যদি দেখা যায় খুব তাড়াতাড়ি ডিসপ্লেটা কিন্তু আপনাদের দিকে দেখাবে, দেখুন এই ভোট এরা পেয়েছে এই দলে, আপনি লিখলেন এবং যোগ করলেন। এইবার পোলিং ভোটার যেটা ছিল যোগে কিন্তু বেশি হয়ে গেল। এটা কেমন হলো? তখন কিন্তু আপনি হয় আমাকে ডাকবেন, নয় আপনি কমপ্লেন করবেন যে এই ইভিএম সেই ইভিএম। যদি হয় তাহলে যা পোলিং হয়েছিল এখানে কেন পোলিংটা ভোটার সংখ্যা বেড়ে গেল।